নমস্কার বন্ধুরা, বাংলিশ ম্যাথ ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পিকেতে সরকারের আজকে আমরা 20-90 যে ট্রান্সলেশন রয়েছে সেটার ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব। প্রথমে আমরা পুরো পেজটা পড়ব এবং তারপরে প্রত্যেকটা লাইন তোমাদের ধরে ধরে দেখিয়ে দেবো কী করে তোমরাও খুব সহজে এটা করতে পারবে। আর তাছাড়া এখানে নতুন কিছু সেন্টেন্সের ফরম্যাট রয়েছে বা স্ট্রাকচার রয়েছে যেটা তোমরা জানতে পারবে। তাহলে চলো প্রথমে রিডিং পড়ে নিই। দেখো, মানসিংহ ঈশা খাঁর প্রস্তাবে সম্মত হইলেন। দুর্গের বাহিরে দুইজনে যুদ্ধ আরম্ভ হইল। হঠাৎ ঈশা খাঁর তরবারির আঘাতে মানসিংহের তরবারি ভাঙিয়া গেল। ঈশা খাঁ তখন অনায়াসে মানসিংহকে নিধন করিতে পারিতেন, কিন্তু নিরস্ত্র শত্রুর দেহে আঘাত করিতে বীর ঈশা খাঁর অন্তর চাহিল না। নিজের তরবারি মানসিংহের হাতে দিয়া বলিলেন, আপনি আমার অস্ত্র গ্রহণ করুন, আমি আর একখানা আনাইয়া লইতেছি। ঈশা খাঁর মহত্বে মানসিংহ মুগ্ধ হইয়া গেলেন, বলিলেন, ঈশা খাঁ, তুমি বীর, তোমাকে যে বিদ্রুপ করিয়াছিলাম সেই জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি। ওকে, দেখো প্যাসেজটা সাধে ভাষায় রয়েছে, ওই জন্য কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা আদৌ কঠিন নয়। তাহলে চলো এরপরে আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশনটা দেখব। তার আগে বলে রাখি যে প্যাসেজটা আমাদের কিন্তু পাস্ট টেন্সে যাবে। এই যে বুঝতে পারছো যে সম্মত হইলেন, আরম্ভ হইল, তাহলে সম্পূর্ণ আমাদের পাস্টের ইভেন্ট, তাহলে এটা আমাদের পাস্ট টেন্সে করতে হবে। আর যেটা উইদিন কোটেশনে আছে সেটা আমাদের প্রেজেন্টে হবে, জানো অবশ্য। প্রথম লাইনটা দেখো, মানসিংহ ঈশা খাঁর প্রস্তাবে সম্মত হইলেন, কমা দিয়ে আছে, আর দুর্গের বাহিরে দুইজনে যুদ্ধ আরম্ভ হইল। দেখো, বাংলাতে কমা থাকতে পারে, কিন্তু ইংরেজিতে এরকম আমরা হঠাৎ করে কমা বসাতে পারি না আমরা, সুতরাং এন্ড দিয়ে দুটো সেন্টেন্সকে জুড়ে দিব। কেমন? তাহলে প্রথম কি রয়েছে, মানসিংহ ঈশা খাঁর প্রস্তাবে সম্মত হইলেন। তাহলে আমি আগেই বলেছি যে এই ফরম্যাট কিন্তু ভুললে চলবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো, কে সম্মত হলেন না মানসিংহ, তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব হচ্ছে সম্মত হওয়া, এগ্রি করা, আর অবজেক্ট হচ্ছে ঈশা খাঁর প্রস্তাবে, তাহলে দ্য প্রপোজাল অফ ঈশা খাঁ বা ঈশা খাঁ প্রপোজাল। কেমন? তাহলে সাবজেক্ট হচ্ছে মানসিংহ, তাহলে কী হবে, তাহলে মানসিংহ এগ্রিড, পাস্টে যাবে তাই তো, এগ্রিড, মানসিংহ এগ্রিড টু দ্য প্রপোজাল অফ ঈশা খাঁ। দেখো, এগ্রির পরে দেখো AGR এগ্রি মানে সম্মতি হওয়া, তাই তো, বা সম্মতি জানানো। এগ্রির পরে টু বসে, আবার এগ্রির পরে উইথও বসে। উইথ মানে কি সাথে, অর্থাৎ যদি কোনো ব্যক্তির সাথে কেউ সহমত হয়, যদি বলি যে আই এগ্রি উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সাথে সহমত, সেক্ষেত্রে হবে উইথ, উইথ মানে সাথে, অর্থাৎ কোনো ব্যক্তি লাগবে। আর যদি কোনো প্রপোজাল বা কোনো প্রস্তাবের সাথে সহমত হয় সেক্ষেত্রে হবে এগ্রি টু। যদি বলি আই এগ্রি টু ইউর প্রপোজাল, তাহলে আই এগ্রি উইথ ইউ বাট আই এগ্রি টু ইউর প্রপোজাল। সুতরাং এখানে কিন্তু দেখো প্রস্তাব রয়েছে, তাই না, ঈশা খাঁর প্রস্তাবে, তাহলে আমরা এগ্রি টু ওয়ার্ড ইউজ করবো। তাহলে কী হবে, মানসিংহ, তাহলে আমাদের সাবজেক্ট পেয়ে গেলাম, তাহলে মানসিংহ, তাহলে মানসিং বা মানসিংহ একই হয়েছে, মানসিং এগ্রিড, আমাদের এখানে ভার্বটা দিয়ে দিচ্ছি। তাহলে এগ্রিড, কিসে এগ্রিড, এগ্রিড টু ঈশা খাঁর প্রস্তাবে, তাহলে টু দ্য প্রপোজাল অফ ঈশা খাঁ বা ঈশা খান প্রপোজাল যা করবে, তাহলে আমরা টু দি প্রপোজাল মানে প্রস্তাব, তোমরা জানো অবশ্য, প্রপোজাল অফ ঈশা খাঁ। কেমন? ঈশা খাঁ, তাহলে ঈশা খাঁর প্রস্তাবে মানসিংহ এগ্রিড টু দ্য প্রপোজাল অফ ঈশা খাঁ, মানসিংহ ঈশা খাঁর প্রস্তাবে সম্মত হলেন, কমা হবে না, সরি, এখানে একটা এন্ড বসাতে হবে। তাহলে এন্ড এবং আর কি করলেন, দেখো, দুর্গের বাইরে দুজনে যুদ্ধ আরম্ভ করিল। আবার কিন্তু আমাদের সাবজেক্টকে নাই দুজনে, যুদ্ধ আরম্ভ করাটা হচ্ছে আমাদের ভার্ব, আর কি না যুদ্ধ, তাহলে অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে কী হবে, অ্যান্ড দুজনে, তাহলে বোথ করতে পারি। কেমন? বোথ বা দ্য টু করলে হবে অ্যান্ড দ্য বোথ, অর্থাৎ উভয়েই, বা দ্য টু করলে হবে দুজনে, অ্যান্ড দ্য বোথ আরম্ভ করলো মানে শুরু করলো, তাহলে স্টার্টেড। কেমন? তাহলে স্টার্টেড, তাহলে বোথ স্টার্টেড, দুজনে শুরু করলো কি না যুদ্ধ আরম্ভ করলো, যুদ্ধ করতে শুরু করলো। তাহলে যুদ্ধ করা মানে হচ্ছে ফাইট করা বা ব্যাটেল করলে হবে, তো এখানে আমরা ফাইট করে দিচ্ছি। তাহলে অ্যান্ড দ্য বোথ স্টার্টেড ফাইটিং, এখানে দেখো স্টার্টেড ফাইটিং, এখানে দেখো তোমরা যদি করো যে স্টার্টেড টু ফাইট, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমরা জানি যে স্টার্ট বা স্টপ এরকম ভার্বের পরে সবসময় আমরা আইএনজি এড করি, আইএনজি, যেমন আমরা বলি না যে লেখা বন্ধ করো তাহলে স্টপ রাইটিং, আবার লেখা শুরু করো তাহলে স্টার্ট রাইটিং। তাহলে কী হবে, এখানে যুদ্ধ শুরু করা বা লড়াই শুরু করা, সেক্ষেত্রে হবে স্টার্টেড ফাইটিং। অ্যান্ড দ্য বোথ স্টার্টেড ফাইটিং, অর্থাৎ উভয়ে লড়াই করতে শুরু করলো দুর্গের বাইরে, বাইরে মানে আউটসাইড করতে হবে, আউটসাইড, তাহলে আউটসাইড
মানে বাইরে হয়ে গেল, ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে বাইরে। কিসের বাইরে? দুর্গ। দুর্গ মানে এখানে ফোর্ট, FORT, ফোর্ট মানে হচ্ছে দুর্গ। ক্যাসেল ওয়ার্ড ইউজ করলে হবে, ক্যাসেল মানে দুর্গ, কিন্তু এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ইট স্টার্টেড ফাইটিং আউটসাইড দ্য ফোর্ট, অর্থাৎ দুর্গের বাইরে। পরেরটা দেখো, হঠাৎ ঈশা খাঁর তরবারির আঘাতে মান সিংহের তরবারি ভাঙিয়া গেল। তাহলে আবার কিন্তু সেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখো কী হলো না, ভেঙে গেল। তাহলে ভার্ব পেলাম ভেঙে গেল। এবার দেখো, এবারে ভার্বকে যদি প্রশ্ন করি যে কে ভাঙলো, তাহলে কী হবে না, ঈশা খাঁর তরবারির আঘাতে। তাহলে এটা হচ্ছে সাবজেক্টটা, যে ঈশা খাঁর তরবারি। এবারে কাকে ভাঙলো না, মান সিংহের তরবারিকে, তাই না? তাহলে খুবই সোজা। তাহলে হঠাৎ অর্থাৎ সাডেনলি, তাহলে সাডেনলি হয়ে গেল। সাডেনলি, এবার সাবজেক্টটা দিয়ে দিই, ঈশা খাঁর তরবারির আঘাতে। ঈশা খাঁর তরবারির আঘাতে, দেখো তরবারি মানে হচ্ছে সোর্ড, SWORD, সোর্ড। আর তরবারির আঘাত একটা স্পেশাল ইংলিশ আছে, সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক মানে হচ্ছে আঘাত। এবার যদি শর্ট স্ট্রোক যদি একসাথে ইউজ করি, সেক্ষেত্রে হবে তরবারির আঘাত। কেমন? তাহলে আমরা একসাথে ইউজ করতে পারি, শর্ট স্ট্রোক অফ ঈশা খাঁ। সাডেনলি দ্য শর্ট স্ট্রোক, দ্য একটা হাইফেন দিয়ে, শর্ট স্ট্রোক অর্থাৎ তরবারের আঘাত কার? ঈশা খাঁ। তাহলে অফ ঈশা খাঁ, তাহলে আমরা সাবজেক্টটা পেয়ে গেলাম। তাহলে সাডেনলি দ্য শর্ট স্ট্রোক অফ ঈশা খাঁ কী করলো না, ভেঙে দিল। তাহলে পাস্ট টেন্স হবে ব্রক, কাকে না, মান সিংহের তরবারি। তাহলে দ্য সোর্ড অফ মান সিং, বা মান সিং সোর্ড করলে হবে। তাহলে ব্রক দ্য সোর্ড অফ মান সিং, ওকে। তাহলে এই ফর্মেটটা কিন্তু বললে চলবে না। তারপরে দেখো, ঈশা খাঁ তখন অনায়াসে মান সিংহকে নিধন করতে পারিতেন। আবার কিন্তু আমাদের সাবজেক্ট ভার অবজেক্ট। তাহলে কী হবে না, ঈশা খাঁ নিধন করতে পারতেন মান সিংহকে অনায়াসে। কেমন? তো এখানে একটা তখন আছে, তাহলে আমরা দেন ওয়ার্ডটা ইউজ করে দিই। তাহলে দেন ঈশা খাঁ, তাহলে সাবজেক্ট হয়ে গেল দেন ঈশা খাঁ। এরপরে দেখো, মান সিংহকে নিধন করতে পারতেন। দেখো এখানে আমাদের একটা স্পেশাল ফরম্যাট ইউজ হয়, সেটা হচ্ছে কুড হ্যাভ। মান সিংহকে নিধন করতে পারতেন, নিধন কিন্তু করেননি, অর্থাৎ তিনি চাইলে নিধন করতে পারতেন কিন্তু করেননি। তা এরকম যদি কোনো কাজ বোঝায় যেটা হতে পারতো কিন্তু হয়নি, বা ঘটতে পারতো কিন্তু ঘটেনি, যেমন যদি বলি যে আমি সেখানে যেতে পারতাম, অর্থাৎ আমি যাইনি, তাহলে আই কুড হ্যাভ গন দেয়ার। তাহলে কুড হ্যাভ, তারপরে ভার্বের সাথে থার্ড ফর্মটা লাগে, আই কুড হ্যাভ গন দেয়ার। তা এখানে কী হবে না, তিনি মান সিংহকে নিধন করতে পারতেন, তাহলে হি কুড হ্যাভ কিল্ড মান সিং। কেমন? তাহলে কী হবে, দেন ঈশা খাঁ কুড হ্যাভ। এখানে দেখো এটা অনায়াসে ওয়ার্ডটা আছে, তাই না? এই যে অনায়াসে, তাহলে অনায়াসে মানে ইজিলি করতে পারি, বা এফর্টলেসলি করলে হবে। আমরা ইজিলি ওয়ার্ডটা ইউজ করতেছি। দেন ঈশা খাঁ কুড ইজিলি, এখানে হ্যাভটা বসিয়ে দিই, তারপরে আমরা ইজিলিটা দেবো। তাহলে কুড হ্যাভ ইজিলি, এবার ভাবনা থার্ড ফর্ম কিল মানে হত্যা করা। তাহলে দেন ঈশা খাঁ কুড হ্যাভ ইজিলি কিল্ড কাকে না, মান সিংহকে। তাহলে কুড হ্যাভ ইজিলি কিল্ড মান সিং। কিন্তু নিরস্ত্র শত্রুর দেহে আঘাত করিতে বীর ঈশা খাঁর অন্তর চাহিল না। আবার কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অন্তর চাইল না, তা চাইল না, তাহলে ওয়ান্টেড টু হবে। কে চাইল না, তার ঈশা খাঁর অন্তর। তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্টটা, ঈশা খাঁর অন্তর। ঈশা খাঁর অন্তর চাইল না কি করতে না, নিরস্ত্র শত্রুর দেহে আঘাত করতে। তাহলে সাবজেক্ট হচ্ছে ঈশা খাঁর অন্তর। এবার অন্তর মানে কি, তার ইনার সেলফ মানে কি, তার ভিতরের যে সেলফ অর্থাৎ আত্মাটা, তাই তো। তাহলে দ্য ইনার সেলফ অফ ঈশা খাঁ, দ্য ইনার সেলফ অর্থাৎ অন্তরাত্মা বলতে পারি, অন্তরাত্মা। দ্য ইনার সেলফ অফ ঈশা খাঁ অর্থাৎ ঈশা খাঁর অন্তরাত্মা। দ্য ইনার সেলফ অফ ঈশা খাঁ কি না, চাইল না। তাহলে ডিড নট ওয়ান্ট টু, তাই না? ওয়ান্টেড মানে চেয়েছিল, চাইল না, তাহলে ডিড নট ওয়ান্ট টু। দ্য ইনার সেলফ অফ ঈশা খাঁ ডিড নট ওয়ান্ট, চেয়েছিল না। কী চেয়েছিল না, কী করতে না, আঘাত করতে। এবার আঘাত করা মানে অ্যাটাক করতে পারো, এটা স্ট্রাইক ওয়ার্ডটা দিলেও হবে। স্ট্রাইক মানে কি, STRIK, স্ট্রাইক মানে হচ্ছে আঘাত করা। তাহলে দ্য ইনার সেলফ অফ ঈশা খাঁ ডিড নট ওয়ান্ট টু স্ট্রাইক অর্থাৎ আঘাত করতে, এটা আমাদের ইনফিনিটিভ হয়ে গেল। ডিড নট ওয়ান্ট টু স্ট্রাইক কাকে না, নিরস্ত্র শত্রুর দেহকে। নিরস্ত্র মানে কি, দেখো অস্ত্র মানে কি আর্ম,
অস্ত্রবান আর্ম, আর এটাই কিন্তু ভার্ব হয়, অর্থাৎ ইডি যোগ করে দিই আমরা অস্ত্র দিয়ে সজ্জিত, এরকম ক্ষেত্রে আমরা বলি আর্মড। যেমন আমরা বলি না যে আর্মড ফোর্সেস অর্থাৎ সশস্ত্র সেনাবাহিনী, তাহলে আর্মড। আর তার অপোজিট হচ্ছে নিরস্ত্র, তাহলে আনআর্ম অর্থাৎ যেটা অস্ত্র দিয়ে সজ্জিত নয়, তাহলে আনআর্মড। তাহলে কী হবে, নিরস্ত্র শত্রুর দেহে, তাহলে আনআর্মড বডি অফ দ্য এনিমি, তাই না, অফ দ্য এনিমি, শত্রুর নিরস্ত্র দেহটাকে। ডিড নট ওয়ান্ট টু স্ট্রাইক দ্য আনআর্মড বডি অফ দ্য এনিমি, বা অফ দ্য এনিমি করে দিচ্ছি, অফ দ্য এনিমি। ওকে, পরেরটা দেখো, নিজের তরবারি মানসিংহের হাতে দিয়া বলিলেন, আপনি আমার অস্ত্র গ্রহণ করুন। নিজের তরবারি মানসিংহের হাতে দিয়ে বলিলেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কে দিলেন, ঈশা খাঁ, তাই তো। তাহলে ঈশা খাঁ দিলেন, ভার্ব পেয়ে গেলাম, কাকে দিলেন না মানসিংহকে দিলেন। কি দিলেন না তরবারি, তাহলে কী হবে, ঈশা খাঁ দিলেন, কি দিলেন, হিজ সোর্ড, তার তরবারি, কাকে, টু মানসিংহ, এটা করলে হবে। বা এখানে যেহেতু একটা তরবারি দেওয়ার কথা আসছে বা হাতে দেওয়ার কথা আসছে, আমরা হ্যান্ডেড ওভার ওয়ার্ডটা ইউজ করতে পারি। হ্যান্ড ওভার মানে কি, হাতে দিয়ে দেওয়া, আমরা তো এটা ইউজ করি বাংলাতে, কেমন, হ্যান্ড ওভার করে দেওয়া কোনো কেস, তাহলে হাতে দিয়ে দেওয়া। তাহলে কী হবে, যে ঈশা খাঁ হ্যান্ডেড ওভার হিজ সোর্ড, তার সোর্ডটা কাকে, টু মানসিংহ, কেমন। তাহলে লিখে দিই, তাহলে ঈশা খাঁ, বা বারবার ঈশা খাঁ না দিয়ে আমরা হি ওয়ার্ডটা ইউজ করতে পারি, কেমন। তাহলে হি হ্যান্ডেড ওভার, তিনি দিয়ে দিলেন, হ্যান্ডেড ওভার হিজ সোর্ড, তার সোর্ডটা কাকে, টু মানসিংহ। তাহলে মানসিংহকে তিনি তার এই সোর্ডটা হ্যান্ডেড ওভার করে দিলেন। ওকে, আর বলিলেন, তাহলে অ্যান্ড সেড করে দিচ্ছি, কি বললেন, তাহলে অ্যান্ড সেড, এবারে আমরা কমা কোটেশনটা ইউজ করব। কি বলছে, আপনি আমার অস্ত্র গ্রহণ করুন, তাহলে আপনি গ্রহণ করুন আমার অস্ত্র, তাহলে ইউ টেক, আপনি নিন বা আপনি গ্রহণ করুন, তাহলে ইউ টেক মাই উইপন, বাট ইউ টেক মাই সোর্ড, অস্ত্র বলতে এখানে উইপন ওয়ার্ডটা ইউজ করতে পারো, বা সোর্ড করলে হবে। ইউ অর্থাৎ আপনি, ইউ টেক, আপনি নিন বা আপনি গ্রহণ করুন, ইউ টেক মাই উইপন, বা সোর্ড করলে হতো। তাহলে ইউ টেক মাই উইপন, ফুল স্টপ। তারপর কি আছে, আমি আর একখানা আনায়া লইতেছি, দেখো লক্ষ্য করো, এখানে কিন্তু এটা বলিনি যে আমি আর একখানা নিয়ে আসছি, বলা হচ্ছে আমি আর একখানা আনায়া লইতেছি, অর্থাৎ অন্য কাউকে দিয়ে আনা করাবে, তাই তো। তো ইংরেজিতে এরকম ক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব ইউজ করি, গেট দিয়ে হয়, মেক দিয়ে হয়। তো এটা যদি লিটারালি করতে যাই, তাহলে কী হবে, যে আই অ্যাম গেটিং অ্যানাদার ওয়ান ব্রট, কেমন। কিন্তু অত কিছু করার প্রয়োজন নেই, আমরা জাস্ট এরকম করে দেবো যে আমি আর একটা অস্ত্র নিয়ে আসি, তাহলে আই অ্যাম ব্রিঙ্গিং অ্যানাদার ওয়ান, কেমন। বা আই অ্যাম ফেচিং অ্যানাদার ওয়ান, ফেচিং ওয়ার্ডটা না, এখানে ফেচিংয়ের বদলে এখানে ব্রিং ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে কী হবে, আই অ্যাম ব্রিঙ্গিং আর একখানা, তাহলে অ্যানাদার ওয়ান, কেমন। তাহলে কী হবে, আই অ্যাম ব্রিঙ্গিং, আমি নিয়ে আসছি, আই অ্যাম ব্রিঙ্গিং অ্যানাদার ওয়ান, অন্য একটা, অ্যানাদার ওয়ান, আই এম ব্রিঙ্গিং অ্যানাদার ওয়ান, ফুল স্টপ। ওকে, পরেরটা দেখো, ঈশা খাঁর মহত্বে মানসিংহ মুগ্ধ হইয়া গেলেন। আবার কিন্তু আমাদের এই ফরম্যাট ছাড়া আর কিচ্ছু নেই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কে মুগ্ধ হলেন না মানসিংহ। তাহলে মানসিংহ, এবার মুগ্ধ হওয়া মানে হচ্ছে ফ্যাসিনেট হওয়া বা এনচ্যান্টেড করলেও হবে, কেমন। তো আমাদের প্লিজড করলেও হবে, তাহলে আমাদের ফ্যাসিনেটেড ওয়ার্ডটা কিন্তু এখানে বেস্ট হবে। তাহলে মানসিংহ ওয়াজ ফ্যাসিনেটেড, মানসিংহ মুগ্ধ হলেন কিসের দ্বারা, না ঈশা খাঁর মহত্বে, তাহলে বাই দ্য নোবেলনেস বা বাই দ্য গ্রেটনেস অফ ঈশা খাঁ, কেমন। তাহলে মানসিংহ মুগ্ধ হলেন, তাহলে আমাদের কিন্তু এটা পেসিভ হবে। তাহলে মানসিংহ ওয়াজ ফ্যাসিনেটেড, তিনি কিন্তু মুগ্ধ করেননি, তিনি মুগ্ধ নিজে হয়েছেন, তাহলে ওয়াজ ফ্যাসিনেটেড। তাহলে কী হবে, তাহলে মানসিং ওয়াজ ফ্যাসিনেটেড বা প্লিজড করলে হবে, ফ্যাসিনেটেড, তিনি মুগ্ধ হলেন কিসের দ্বারা, না ঈশা খাঁর মহত্বে বা ঈশা খাঁর মহত্বের দ্বারা, কেমন। তাহলে পেসিভি আমাদের বাইরে আগে তোমরা জানো অবশ্যই। তাহলে মানসিংহ ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য মহত্ব অফ ঈশা খাঁ, মহত্ব মানে গ্রেটনেস করতে পারো বা নোবেলনেস করলেও হবে। তাহলে মানসিংহ ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য নোবেলনেস, নোবেল মানে হচ্ছে মহৎ, সেখান থেকে আছে নাউন ফর্মটা নোবেলনেস, মহত্ব। তাহলে বাই দ্য নোবেলনেস অফ ঈশা খাঁ, নোবেলনেস অফ ঈশা খাঁ। ওকে, ফুল স্টপ। তারপরে দেখো, বলিলেন, কে বলিলেন, এটা কিন্তু আমাদের ওই মানসিংহই বলছেন। কি বলছেন দেখো, ঈশা খাঁ তুমি বীর, তোমাকে যে
তোমাকে যে বিদ্রুপ করিয়াছিলাম সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করিতেছি। ওকে, তাহলে ঈশা খাঁ তুমি বীর, তাহলে ঈশা খাঁটা ঈশা খাঁই হবে, তুমি বীর, তাহলে ইউ আর এ বীর, তাহলে ইউ আর এ বীর, বীর মানে হিরো করতে পারি বা ওয়ারিয়র করলে হবে। তাহলে বলিলেন, তাই তো, তাহলে হি সেড, তাহলে হি সেড অর্থাৎ এখানে মানসিংহ, তাহলে মানসিংহ সেড, মানসিংহ বললেন, কি বললেন, ঈশা খাঁ, ঈশা খাঁ, ঈশা খাঁ কমা তুমি বীর, তাই না, তাহলে ইউ আর এ ওয়ারিয়র, ওয়ারিয়র না করে এখানে হিরো ওয়ার্ডটা আমাদের বেশি ভালো হবে। তাহলে ইউ আর এ হিরো, তুমি হচ্ছে একজন বীর, ইউ আর হিরো। ওকে, তোমাকে যে বিদ্রুপ করিয়াছিলাম সেজন্য ক্ষমা প্রার্থনা করিতেছি। তাহলে তোমাকে যে বিদ্রুপ করেছিলাম, বিদ্রুপ করা মানে কি, মানে হাসি ঠাট্টা করা বা মজা করা, তাই না। তাহলে এখানে আমরা একটা ওয়ার্ড আছে দেখবে, টন্ট, TAUNT, টন্ট, টন্ট করা। তাহলে এটা যদি না পারো তাহলে আমরা এটা করতে পারো যে মেক ফান, মেক ফান মানে মজা করা, তাহলে মেক ফান অফ ইউ সেটা হবে মেক ফান অফ ইউ, অর্থাৎ কাউকে নিয়ে মজা করা, বা সিম্পলি টন্ট হিম করলে হবে। তাহলে তোমাকে যে বিদ্রুপ করেছিলাম সেই জন্য ক্ষমা প্রার্থনা করতেছি। তাহলে আমরা এটা ঘুরিয়ে বলছি যে আমি ক্ষমা প্রার্থনা করিতেছি তোমাকে বিদ্রুপ করেছিলাম সেই জন্য, কেমন। তাহলে আই এম অ্যাপোলোজাইজিং, দেখো ক্ষমা প্রার্থনা মানে কি ফরগিভ করা, তো ফরগিভটা ঠিক অন্য সেন্স নিয়ে আসছে, এখানে আমাদের অ্যাপোলোজাইজ ওয়ার্ডটা ইউজ করবে। আই এম, তাহলে আমি ক্ষমা প্রার্থনা করি, তাহলে আমি ক্ষমা প্রার্থনা করিতেছি, তাহলে আই এম অ্যাপোলোজাইজিং, তাহলে আমি ক্ষমা প্রার্থনা করিতেছি, তাহলে আমি ক্ষমা প্রার্থনা করিতেছি কী জন্য, কী জন্য না তোমাকে যে বিদ্রুপ করেছিলাম সেই জন্য। ফর আই টন্টেড ইউ, টন্ট মানে হচ্ছে হাসি ঠাট্টা করা বা মেক ফান অফ ইউ, সেটা করলে হবে আই টন্টেড ইউ। ওকে, বা তোমরা এটা করতে পারো যে আই টন্টেড ইউ ফর দ্যাট আই অ্যাম নাও অ্যাপোলোজাইজিং, সেটা হবে। তাহলে চলো এরপর আমরা পুরো পেজটা পড়ি। দেখো, মান সিং এগ্রিড টু দ্য প্রপোজাল অফ ঈশা খাঁ অ্যান্ড দ্য বোথ started fighting outside the fort. Suddenly, the sword stroke of Isa Khan broke the sword of Man Singh. Then Isa Khan could have easily killed Man Singh. The inner self of Isa Khan did not want to strike the unarmed body of the enemy. Okay. He handed over his sword to Man Singh and said, "You take my weapon. I am bringing another one." Man Singh was fascinated by the nobleness of Isa Khan. He said, "Isa Khan, you are a hero. I am apologizing for I taunted you." তাহলে এই ছিল প্যাসেজটা। যদি কোনো জায়গাতে অসুবিধা থেকে থাকে বা যদি মনে হয় যে আরও কোনো সেন্টেন্স ভালো করে লেখা যেত, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।